ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস কমিটির একদিনের কর্মশালা। আজকে কর্মশালার আলোচনার বিষয়বস্তু হচ্ছে নেশা নয়, চাকরি চাই। এই কর্মশালার আহ্বায়ক তথা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস কমিটির সভাপতি আমার অত্যন্ত স্নেহের নীলকমল সাহা, ওয়ার্কিং প্রেসিডেন্ট রাহুল সামদ্দার, কংগ্রেস পরিষদীয় দলনেতা জনপ্রিয় কংগ্রেস বিধায়ক শ্রদ্ধেয় বীরেন সিনহা মহোদয়, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সম্পাদিকা আমার স্নেহের শরীফা রহমানজি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তিনজন ছিলেন, একজন একটু কাজে বেরিয়ে গেছেন, দুজন প্রাক্তন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চক্রবর্তী এবং রাখু দাস, মহিলা কংগ্রেসের সভানেত্রী, আমাদের সংখ্যালঘু ডিপার্টমেন্টের মাননীয় চেয়ারম্যান, এসসি ডিপার্টমেন্টের মাননীয় চেয়ারম্যান, ওবিসি ডিপার্টমেন্টের মাননীয় চেয়ারম্যান, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, মঞ্চে উপস্থিত জেলা যুব কংগ্রেস কমিটির সভাপতিগণ, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত যুব নেতৃত্ব, আগামী দিন আমাদের বহু কাজ করার বাকি রয়ে গেছে। আমি খুব আনন্দিত যে প্রদেশ যুব কংগ্রেস নেশার বিরুদ্ধে প্রত্যেকটি সভায়, ঘরের ভেতরেই হোক বাইরেই হোক, এটাকে প্রাধান্য দিয়ে তারা তাদের আন্দোলন সূচি গ্রহণ করার চেষ্টা করছেন। আলোচনা হচ্ছিল আমাদের যুব নেতৃত্বের সাথে, ওনারা চাইছেন, ডেট এখনো ফাইনাল হয়নি, আপনাদের সঙ্গে আলোচনা ক্রমেই ফাইনাল হবে। একটা প্ল্যান এরকম চলছিল যে এই নেশার বিরুদ্ধে যুব সমাজ এবং ছাত্র সমাজকে জাগ্রত করার লক্ষ্যে সাবরুম থেকে একটা পদযাত্রা আগরতলা, আর একটা একদম চুরাইবাড়ি থেকে একটা পদযাত্রা আগরতলা এসে, দুটো পদযাত্রা একদিন একই ডেটে এসে এখানে মিলিত হবেন এবং প্রত্যেকটি বাজারে, ছোট বড় বাজারগুলোতে যেখানেই লোক সমাগম হয়, সেখানে এই নেশার বিরুদ্ধে প্রচার অভিযান, লিফলেট ইত্যাদি তারা ব্যাপকভাবে প্রচার করবে, যাতে করে ছাত্র যুব সমাজকে আমরা এর থেকে বিরত রাখতে পারি, তাদেরকে সঠিক দিশা দেখাতে পারি। এই প্রোগ্রামগুলো ওনারা নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে একই দিনে আমাদের যতগুলো সাংগঠনিক জেলা রয়েছে, এই স্লোগান নেশাময় চাকরি চাই, এই স্লোগানে গণঅবস্থান করারও ওনারা নাকি সিদ্ধান্ত নিয়েছেন, এই বলে আমার কাছে খবর রয়েছে, আলোচনা ক্রমে যেগুলো বেরিয়ে এসছে। এখন আপনাদের উপর নির্ভর করবে, যারা এখানে যুব কংগ্রেস নেতৃত্বরা রয়েছেন, যারা বিভিন্ন জেলার নেতৃত্ব দেন, ব্লকের নেতৃত্ব দেন, রাজ্য নেতৃত্ব দেন, যারা এবং প্রত্যেকটি পাড়ার নেতৃত্ব দেন যারা রয়েছেন, আপনাদের অ্যাক্টিভিটিজের উপর নির্ভর করবে আগামী দিন এই রাজ্যের আপামর জনসাধারণের ভবিষ্যৎ। মানুষ বিজেপির সাথে নেই, সর্বদিক দিয়ে ব্যর্থতা যদি আমি এখন তুলে ধরি, এই আলোচনা শেষ হবে না। আপনারা সবাই জানেন মানুষ এদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে।
এখন মুখ ঘুরিয়ে নিচ্ছে বলেই মানুষের অ্যাটেনশনকে ডাইভার্ট করার জন্য নানা ইস্যু নিয়ে আসছে তাদের ব্যর্থতাকে আড়াল করার জন্য। এবং শুধু বিজেপি নয়, তাদের যে সহযোগী দলগুলো রয়েছে, আইপিএফটি বলুন, ত্রিপুরা মথা বলুন, সকলের একই ধান্দা যে আসল সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে অন্যত্রে ঘুরিয়ে দাও, নানা ডিমান্ড নিয়ে আসছে। শুধু রাজ্যের মধ্যেই নয়, সর্বভারতীয় ক্ষেত্র একই। মূল মুদ্রার কথা যখন পার্লামেন্টের ভেতরে রাহুল গান্ধী সেগুলো উত্থাপন করেন, তখনই দেখবেন কি স্লোগান। অমিত মালভিয়ার একটা স্টেটমেন্ট আপনারা দেখেছেন খবরের কাগজগুলোতে। এই দিল্লি পুলিশের বঙ্গভবন, পশ্চিমবাংলার বঙ্গভবন হেলি রোডে, ওখান থেকে বাংলা বলার অপরাধে কয়েকজনকে বাংলার কাগজপত্র লেখা পেয়েছে বলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডেকে এনেছেন এবং বঙ্গভবনে লোক পাঠিয়েছেন এখান থেকে ট্রান্সলেটর এনে কি লেখা রয়েছে সেগুলো, এবং কি বলেছেন, বাংলা না বাংলাদেশি ভাষা, এবং বলছে বাংলা ভাষা নাকি এক্সিস্টই করে না। কার বক্তব্য? অমিত মালভিয়ার বক্তব্য। কেন বলেছেন? একটাই উদ্দেশ্য, ওয়ান নেশন, ওয়ান ইলেকশন, ওয়ান রিলিজন, ওয়ান ল্যাঙ্গুয়েজ। এই চিন্তা ভাবনা আবদ্ধ বিজেপি। এখন বাংলা ভাষা নাকি কোনো বাংলা ভাষা নাকি নেই, এটা হচ্ছে বাংলাদেশি ভাষা বলে এই দিল্লির পুলিশের যে চিঠি সেটাকে সমর্থন জুগিয়ে আসেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। ইতিহাস সম্পর্কে তারা জানে না, আর জানলে তারা এগুলোকে অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত ছড়ানোর একটা প্রয়াস ওনারা নিয়ে থাকেন। বর্তমান দেশের মধ্যে আপনাদের জানা দরকার, এই শিবিরের অন্তর্ভুক্ত 22টি ভাষা রয়েছে। এই 22টি ভাষার মধ্যে বাংলা রয়েছে। 11টি ভাষা রয়েছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। এই 11টি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা রয়েছে। হিন্দির পর ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ভাষা যে বাংলাতে বলে সেটা হচ্ছে বাংলা ভাষা, তারপর মারাঠি। কতগুলো ভাষা রয়েছে দেশে? 22টা এর শিবির অন্তর্ভুক্ত। মোট 1599টি ভাষা আমাদের দেশে মানুষ বলেন, এবং এই 1599 এর মধ্যে এরকম রয়েছে প্রায় 15,000 ডায়ালেক্টস বলে এদেরকে। এটা হচ্ছে যেমন বাংলা, নোয়াখালীও তো বাংলা, সিলেটিও তো বাংলা, তাদের উচ্চারণ, তাদের কথাবার্তা বলার পদ্ধতি সেটা ভিন্ন, এগুলোকে ডায়ালেক্টস বলে। সেরকম প্রত্যেকটি ভাষার মধ্যেই এক একটা বিহারি, ওখানে দেখবেন ভোজপুরির মধ্যে আবার বিভিন্ন অঞ্চল ভিত্তিক তারা কিছু কিছু ভাষা রয়েছে, এগুলোকে ডায়ালেক্টস বলে। এরকম ডায়ালেক্টস ভাষা রয়েছে 15,000 আমাদের দেশে। ককবরক রয়েছে আমাদের এখানে, ককবরক ছাড়া আদিবাসী প্রচুর ভাষা রয়েছে। প্রত্যেক ভাষাকে আমরা সম্মান জানাই, এবং এই ভাষাগুলো যেন হারিয়ে না যায় সেগুলোকে উজ্জীবিত রাখার জন্য, জিয়ে রাখার জন্য কংগ্রেস সরকার থাকাকালীন নানাভাবে এদেরকে অর্থ, তাদের পাঠ্যপুস্তক, তাদেরকে প্রাথমিক স্কুলগুলোতে পড়াশোনা চালানোর ক্ষেত্রে প্রচুর দেধা টাকা প্রত্যেকটি রাজ্য সরকারকে দেওয়া হতো, যেগুলো বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন
দেবনাগরী স্ক্রিপ্ট এবং শুধু সংস্কৃত চর্চার জন্য যে পাহাড় পরিমাণ টাকা খরচা করা হয়েছে, মানে ভাষার তো উন্নয়ন হয়নি, সবগুলো লুটে ফুটে নিয়েছে। কাজে আমি কথাগুলো বলছি কারণ এরা বাংলা ভাষা শুধু না, তামিল ভাষা থেকে শুরু করে সবগুলোর ভাষার বিরুদ্ধে, ককবরক থেকে চাকমা ভাষা থেকে শুরু করে যতগুলো ভাষা রয়েছে দেশের মধ্যে, এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এই যে তত্ত্ব, এই তত্ত্বটাকে তারা মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং জোর করে হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই ভাষা रहेगा देश में वो है हिंदी, बाकी कोई भाषा नहीं रहेगा। एक धर्म रहेगा वो है हिंदू, बाकी कोई धर्म नहीं रहेगा। एक देश रहेगा हिंदुस्तान, भारत इंडिया का नाम पोंछ दो, मिटा दो। এই হচ্ছে তাদের চিন্তা ভাবনা। কাজেই এর বিরুদ্ধে প্রত্যেকটি মানুষ গর্জে উঠতে হবে, প্রতিবাদ করতে হবে। আমরা ঘৃণা জানাই আজকে সভা থেকে। যেই মানসিকতার পরিচয় দিয়েছে বিজেপি এবং তাদের মুখপাত্র অমিত মালভিয়ার মাধ্যমে, এটা হচ্ছে অমিত মালভিয়ার বক্তব্য নয়, তাদের দলের বক্তব্য, অফিসিয়ালি সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমরা ঘৃণা বর্ষাই, আমরা প্রত্যেকটি ভাষাকে আমরা সম্মান জানাই, কিন্তু কেউ যদি ভাষাকে আসামি, এটা ক্লাসিক্যাল ভাষা, বাংলা একটা ক্লাসিক্যাল ভাষা, এই 11টা ভাষার মধ্যে আসামিজ রয়েছে, আমাদের বাংলাও রয়েছে। ইতিহাস যারা জানে না তারা মানুষকে ওই মূল মুদ্রা থেকে, রাহুল গান্ধী যে পার্লামেন্টের মধ্যে উত্থাপন করছেন যে ইস্যুগুলো, সেগুলোকে যেন ধামাচাপা পড়ে যায়, সেই এই সমস্ত বিতর্ক বিষয়গুলো নিয়ে আসছে। কাজে আমরা মনে করি এটা ককবরক ভাষা, চাকমা ভাষা, রিয়াং ভাষা, বাংলা ভাষা, আমাদের রাজ্যের যতগুলো ভাষার লোকরা রয়েছে, একযোগে তা প্রতিবাদ করা দরকার এবং একযোগে আমরা তা প্রতিবাদ করব। এখন নির্বাচনে মানুষের ভোটে এরা জেতে না, এরা জানে। কাজে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে নিজের পছন্দের লোক, আরএসএস এর লোকদের ওখানে বসিয়ে নির্বাচনটাকে প্রহসন হিসেবে পরিণত করার চেষ্টা করছে। আজকে 5 তারিখ রাহুল গান্ধী আমাদের নেতা কর্ণাটকে যাবেন, হয়তোবা পৌঁছে গেছেন। কিছুক্ষণ বাদে আপনারা দেখবেন কিভাবে এক্সপোজ করে যে কর্ণাটকের মধ্যে কি নোংরা খেলায় মত্ত হয়েছে ইলেকশন কমিশন, বিজেপি, সেটা আজকে ওখানে এক্সপোজ করা হবে, তুলে ধরবে। এটাই চলছে সারা দেশ জুড়ে। পার্লামেন্ট নির্বাচন এবং মহারাষ্ট্র নির্বাচনের 6 মাসের মধ্যে লক্ষ লক্ষ ভোটার অন্তর্ভুক্ত, লক্ষ লক্ষ নাম বাদ। কি ইন্টেনশন নিয়ে? এটা তো ইন্টেন্সিভ যখন রিভিশন হয় তখনই ব্যাপকভাবে নাম তোলা এবং নাম বাদ দেওয়া হয়। পার্লামেন্টের পরে যেটা হয় সেপ্টেম্বর মাসে, যেটা হয় প্রতি বছর সেপ্টেম্বর মাসে যে রিভিশনটা হবে 1 মাস ব্যাপী, এই 8 সেপ্টেম্বর দেবেন আমাদের রাজ্যে হবে, প্রত্যেকটি স্টেট হবে, এবং যেটা ফাইনাল ভোটার লিস্ট 5 জানুয়ারি প্রকাশিত হয়। এছাড়া বাকি যে প্রতি বছরের সবসময় যেগুলো হয়, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে এত লক্ষ লক্ষ নাম তোলার কোন রীতি নেই, কোন প্রেসিডেন্স নেই। যার কারণে বোঝাই যাচ্ছে কি প্রেক্ষিতে। এবং আজকে দেখবেন যে সমস্ত নাম বেরিয়ে আসবে, আজকে দেখবেন সমস্ত ভুয়ো নাম, ফর্জি নাম দিয়ে
কিভাবে ইলেকশনটাকে ম্যানিপুলেট করা হয় তার একটা ছোট দৃষ্টান্ত আজকে আমাদের নেতা রাহুল গান্ধী কর্ণাটকে তা আজকে উপস্থাপনা করবেন। কাজেই বসে থাকার আমাদের কথাগুলো বলছি এই কারণে, আমাদের এখন বাড়ি বাড়ি প্রচার কাজ চলছে লিফলেটের মাধ্যমে। সম্পূর্ণ করুন এই আগস্ট মাসের মধ্যে। সেপ্টেম্বর মাসে ভোটার লিস্টের উপর জোর দিন। এই ভোটার লিস্ট দিয়ে আগামী এডিসি নির্বাচন হবে। জানুয়ারি, এই যে এখন সেপ্টেম্বর মাসে কাজ হবে, এই ভোটার লিস্টের ফাইনাল পাবলিকেশন হবে জানুয়ারির 5 তারিখ, এবং এই জানুয়ারির 5 তারিখ এই পাবলিকেশনের নির্ভর করবে ভোটার লিস্ট সেগ্রিগেশন হবে এডিসি এলাকায়। এই ভোটার লিস্ট দিয়ে আগামী পুরো নিগম, পুরো পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচন হবে। কাজে প্রত্যেকজন আপনারা অ্যালার্ট থাকবেন, বিএলএ নিয়োগ করুন। যারা নেতৃত্ব আছেন, আমিও আমার এলাকার একটা বুথের আমি একজন বিএলএ, আর আমি যেখানকার ভোট দিই সেটা হচ্ছে কোয়ার্টার কমপ্লেক্স, শ্যামলীবাজার কুঞ্জবন টাউনশিপ কোয়ার্টার কমপ্লেক্স। ওখানে যারা কর্মচারীরা রয়েছেন কেউ বিএলএ হওয়ার মতো লোক নেই, তো আমি বিএলএ প্লাস আরেকজন একটা ছেলে আছে, ওকে আমরা মিলে আমরা দুজন আমরা বিএলএর দায়িত্ব আমরা পালন করি। আই ফিল প্রাউড। কাজে নেতৃত্ব মানে যে আমি বিএলএ হলে আমার ডিগ্রেডেশন হয়ে যাবে, নট দ্যাট। দলের কাজ ফ্ল্যাগ লাগানো থেকে শুরু করে স্লোগান দেওয়ার থেকে শুরু করে প্রত্যেকটি কাজ গর্বের সাথে করবেন। লিডার আমাদের একজন, Rahul Gandhi is our leader, Kharge is our president, and we all are workers of this party. আপনারা এখানে যারা রয়েছেন একদম লক্ষ্য স্থির করে রাখুন, 2028 পরিবর্তন আমরা করবই। এই ফার্ম কনভিকশন নিন। পরিস্থিতি এখন আমরা কেন যোগ দিচ্ছি বুথে বুথে, বুথ সংগঠন বিএলএ কেন দিচ্ছি? আজকে অগাস্ট মাস, নেক্সট অগাস্ট অব্দি দেখবেন ব্যাপকভাবে বিশাল অংশের মানুষ আমাদের পার্টির সঙ্গে আরো জুড়বে, এবং 2027 ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আপনারা জায়গা দিতে পারবেন। এই যে সংগঠনটা করছি কেন জানেন? কেন যুব কংগ্রেস সংগঠনটা করছে, কেন আপনাদেরকে প্রাধান্য দেওয়ার চেষ্টা হচ্ছে যুব সংগঠনটা কেন? কারণ তখন যেন অপরচুনিটিস্ট ক্লাস অফ পিপল, সুযোগ সন্ধানীরা এসে যেন আপনাদেরকে পেছনে ঠেলে না দেয়, আপনাদের জায়গায় যেন ঠেলে না নেয়, তার জন্য আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা সংগঠনের দিক দিয়ে আপনাদের নজর রাখতে হবে। কোন ধরনের ক্রিমিনাল কংগ্রেস দলের মধ্যে আমরা স্থান দেব না, এটা হোক সংকল্প। যারা মানুষের সর্বনাশ করেছে, বাড়িঘর ভাঙচুর করেছে, মানুষকে চোখ-থাপ্পড় মেরেছে, যারা অন্যায়ভাবে মানুষ থেকে বলপূর্বক টাকা আদায় করেছে, চাঁদা নিয়েছে, মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে, গাড়ি ভাঙচুর করেছে, দোকান ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, চোখ-থাপ্পড় মেরেছে, মাথা পাটিতে রক্ত ঝরিয়েছে, তাদেরকে উই উইল নট ইন্ডাক্ট ইন আওয়ার পার্টি, এটা হোক আজকের সংকল্প। তাহলে আমরা এই যে সরকার গড়ার যে আহ্বান, কিসের জন্য? একটা ম্যাসিভ সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে। ড্রাগসের নেশায় আকৃষ্ট ছাত্র যুব সমাজ ভাবা যায় কি? নেশা মুক্ত ত্রিপুরা গড়ার কারে নেশা বাণিজ্য, নেশায় আসক্তের সংখ্যা বাড়ছে কেন? ঘটনা এমন কোন অলি গলি নেই, পাড়া নেই বর্তমানে রাজ্যে যেখানে নেশার থাবা বসায়নি। এবং জানেন, ইনজেক্টেবল ড্রাগ ইউজার, যারা ইনজেকশনের মাধ্যমে নেশা নেয়,
তাদের শনাক্ত করতে পেরেছে মাত্র সরকার 8,500, এবং এর মধ্যে থেকে 6,500 শনাক্ত, 6,500 এখন প্রতিদিন রেগুলার ওষুধ নিচ্ছে those who have been diagnosed as HIV positive। কত সেই সংখ্যাটা? 6,500। আরো প্রায় 1,500 আছে যারা প্রতিদিন ওষুধ নিতে এআরটি ওই সেন্টারগুলোতে যায় না। অর্থাৎ এই এইচআইভি থেকে কনভার্ট হয়ে যায় এইডস, এবং অচিরে তারা মারা যায়। তাহলে কত সংখ্যক যুবক যুবতীদের একদম কচি কচি প্রাণ ঝরে যাচ্ছে আমাদের রাজ্যে। হু ইজ অ্যাকাউন্টেবল? আমরা দোষটা কাকে দেব? একটা সরকার, নির্বাচিত একটা প্রতিষ্ঠিত সরকার রয়েছে, এটা সরকারের দায়িত্ব। কিন্তু দেখা যাচ্ছে, আমি নাম নাই বললাম, ঘটনা, আমি এটার সঙ্গে রাজনীতি মিলাতে চাই না, কিন্তু ঘটনা, পুলিশ একটা অংশ মাল কামাচ্ছে, বিজেপির একটা অংশ দেধার এই বাণিজ্যের সাথে জড়িত, তারা পার্টিকে টাকা দিচ্ছে, তারা নিজেরও পকেট স্থিত করছে, পুলিশ মাল কামাচ্ছে। মরছে কারা? নিরীহ ছাত্র যুব সমাজ নেশায় খাবার মারা যাচ্ছে। এই যে সরকার করার যে ডাক, সরকার করার ডাক হচ্ছে সমাজ গড়ার ডাক। সমাজটা রসাতলে চলে যাচ্ছে, মান্যমানতা বলে কিছু নেই। যুব মোর্চা এরে মানে ত্রাস, ভয়, কেন সেটা হবে? সমাজ গড়ার যে সংকল্প, যে ভাবনা, এর থেকে তারা অনেক দূরে সরে গেছে। দায়িত্বটা আমাদের নিতে হবে। একটানা 25 বছর বামফ্রন্টকে দেখেছে এরা, মানুষের স্মরণে সেটাও রয়েছে। মানুষের 25 বছরের কথা ভুলে যায়নি। মানুষ 7.5 বছর দেখেছে বিজেপিকে, মানুষ দেখতে চায় আরেকটা সুযোগ দিয়ে কংগ্রেসকে। কারণ কংগ্রেসই একমাত্র একটা দল যা বলে তা করে। অনেকে বলে কংগ্রেসের মধ্যে তো মারামারি, কাজিয়াকাজি। আমি তো মনে করি গণতন্ত্র এটা একটা হেলদি সাইন, চেক এন্ড ব্যালেন্স থাকে। ক্ষমতায় যখন যায়, আমি জোট জমানোর কথা বলছি, বিরজিৎ বাবু কিংবা আমি নাম দিয়ে বলছি XYZ, তারা যদি কিছু করে উল্টা পাল্টা, বিরজিৎ বাবু, আমি, আরেকজন গিয়ে ওই 3 জনের নামে আমরা খবরের কাগজে তুলে দিই যে জানো অমুকে 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 তারা এই কাজ করতেছে, তোমরা নিউজ করো। কারণ কি? যাতে চেক হয়ে গিয়ে আমরা মানতে পারি না, অন্যায়কে আমরা হজম করতে পারি না। তো এটা কি হেলদি সাইন না? আর এখন কি ইনস্টিটিউশনাল, মানে একদম টোটাল একটা ইনস্টিটিউশনালাইজেশন করে দিয়েছে। একদম গ্রামীণ এলাকা থেকে মহাকরণ ওএসডি পর্যন্ত একদম পুরো লুটে ফুটে খাচ্ছে। বাদ নেই থানাওয়ালা, বাদ নেই মহাকরণ অফিসাররা, বড় বড় অফিসাররা বাদ নেই, সব একদম সুন্দর করে। আজকে যখন মিটিং করছি, একটা জেনে যান, আজকে একটা ইন্টারভিউ হচ্ছে, জানেন? আজকে একটা কিসের ইন্টারভিউ হচ্ছে? চিফ সেক্রেটারি একটা ইন্টারভিউ নিচ্ছেন। চিফ ইঞ্জিনিয়ার নিয়োগ করবে PMGSY এবং চিফ ইঞ্জিনিয়ার বিল্ডিং। চিফ ইঞ্জিনিয়ার PMGSY আর চিফ ইঞ্জিনিয়ার বিল্ডিং এক্স ক্যাডার। যেহেতু প্রমোশন দেয়নি, করতে পারত, তারা অ্যাক্টিং চিফ ইঞ্জিনিয়ার করতে পারত, করেনি।
যা এক্সক্যাডার যদি আমরা ত্রিপুরা থেকে হতো আমাদের কোনো আপত্তি ছিল না। সমস্ত ইউনিয়ন টেরিটরি, সমস্ত স্টেটের বহিরাজ্যের কাছে অ্যাপ্লাই করতে বলেছে, 15-16 জন অ্যাপ্লাই করেছে। ত্রিপুরারও এক্সক্যাডারের 5-6 জন অ্যাপ্লাই করেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে ত্রিপুরার কাউকে নিযুক্ত করবে না এখানে, কারণ যে মাত্রা মালটা চাইব ত্রিপুরা হলে তো খবর বিরোধিতা কিংবা বিরোধী স্যার, আপনি তো পরিষদের মন্ত্রী, জানেনি আমার কাছে অমুক বাবদ এত টাকা চাইছে, খবর আয় করব। ওখানে বাইরে রাম সিং यादव, অমুক पालेकर, এরা आइलो पट्टो ये गेलो, तुमको इतना सा परसेंटेज देना पड़ेगा। कैसे कहां से बोलोगे? रास्ता मास्ता खाया लाओ, सब গর্ত করে লাও, ন্যাশনাল হাইওয়ে লাও, গর্তে জায়গা ভাইঙ্গার জায়গা মানুষ মরুক, মাল চাই। এখন দুইটা শক্ত মালের জায়গায় চিফ ইঞ্জিনিয়ার বয়তে চাইতেছে বাইরের লোক আইনা। যদিও ত্রিপুরার 5 জন অ্যাপ্লাই করছে, 5 থেকে 6 জন অ্যাপ্লাই করছে, টোটাল 15-16-17 জন অ্যাপ্লাই করছে, কিন্তু দেখবেন ত্রিপুরার কেউই পাইতো না। আমাদের দাবি থাকবে আজকে মিডিয়ার কাছে মাধ্যমে রাজ্য মুখ্যমন্ত্রীর কাছে, এই বহির রাজ্যের আমদানি করার লোক আমরা মানব না। আমাদের রাজ্যের সন্তানদের এক্সক্যাডার এখানে পাওয়া যায়, তাদেরকে নিয়োগ করুন। এদের চিফ ইঞ্জিনিয়ার ওই ইসেতে কি বলে পিএমজি চিফ ইঞ্জিনিয়ার এবং বিল্ডিং এর চিফ ইঞ্জিনিয়ারের রূপে দেখবেন। যতই দাবি করি দে আর প্রিডিটারমিন্ড। এখানে আমার খুব দারুণ একটা জিনিস ভালো লাগছে, দয়া করে যারা আদিবাসী বন্ধুরা, যুবক বন্ধুরা এখানে এসছো, তোমরা একটু দয়া করে হাতটা তুলো তো। আদিবাসী যুবক, আদিবাসী যুবকরা যারা যারা এসছো, আদিবাসী যারা ইন্ডিজিনিয়াস পিপল, আদিবাসী যারা, ওরা বিশাল মাত্রায় তোমরা এসছো। আরো আছে, অনেকে হাত তুলেনি, আরো আছে। ইট ইজ দ্য সাইন অফ এ নিউ বিগিনিং। এটা নতুন সূচনা, নতুন কিছু ঘটার একটা সূচনা বহন করে। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, ইউথ কংগ্রেস প্রত্যেকটি পার্টি প্রোগ্রাম, প্রদেশ কংগ্রেস, আমার ওবিসি সম্প্রদায়, আমার সংখ্যালঘু, আমার ছাত্র, আমার মহিলা, আমার কিষাণ কংগ্রেস, সবগুলো সংগঠনকে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন। বসে থাকবেন না। প্রতিদিন ভাববেন কিভাবে আমি আমার দলের মধ্যে ইনক্লুড করতে পারি লোক, ভালো ভালো ছেলে মেয়েদের বোঝান। কারণ তিপ্রাসা মানে আদিবাসী ভেরি ইনোসেন্ট, সরল, এত পেসপুস বুঝে না। কাজেই যুগের পর যুগ ধরে এই সরলতার শিকার আদিবাসী বন্ধুরা। কি স্লোগান দেয়? কি স্লোগান দেয়? টিপ্রাল্যান্ড আইপিএফ, এই টিপ্রাল্যান্ড আইনা দিব কইছে, বাজি টাজি ফুটাইছে, সব তো ভোট আইপিএফ কে গেল। এবার আরেকটু নতুন শব্দ, গ্রেটার টিপ্রাল্যান্ড। আরে রাজা কইছে অমুক ভাই, আনন্দের সীমা নাই। গ্রেটার গ্রেটার গ্রেটার, কই গ্রেটার? ওয়ান লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ, ইন্টারলোকুটার, কত কিছু কইল, কি হইল? অহনে কয়, অহনে কি এডিসি আইছে বাংলাদেশি খেদাও। আমরা এটা তো আমরা কংগ্রেসের বহু পুরানা ডিমান্ড। আমরাও তা চাই 71 সালের ইন্দিরা মুজিব প্যাক্ট চুক্তি কার্যকারী করা হোক। তা তুমি কেমনে গেলা রে বাবা? বিজেপির লোকে মন্ত্রিত্ব, এরা তো চাইতেছে 2014 31 ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষের মধ্যে আইছে তাদেরকে সবাই নাগরিকত্ব দিয়ে। তো বাংলাদেশি কোথায়?
বিজেপি কি 31 ডিসেম্বর 2014 মধ্যে যারা ইন্ডিয়াতে আইছে, ত্রিপুরাতে আইছে, অন্যান্য জায়গাতে আইছে, সব ওখানকার হিন্দুরা মানে ওখানকার মাইনরিটিরা, সে বুদ্ধিস্ট হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, তাদেরকে দিয়ে দাও ইন্ডিয়ান সিটিজেনশিপ। তো স্বাভাবিকভাবেই বিজেপি চাইতেছে। তো এই যে রায়মাভেলি কনস্টিটুয়েন্সি, করবুক কনস্টিটুয়েন্সি, ছামুনুর কনস্টিটুয়েন্সি, এই যে বেলটা আর বিশাল ইনফ্লাক্স কিসের করতে পারেনি কেউ, এখানে আইসেনি কেউ, রায়মাভেলি, করবুক, বাংলাদেশ থেকে কোন সম্প্রদায় বেশি হইতেছে কইতে পারেনি? বলো। একটা বিশাল অংশের সিঙ্গালও চিটাগাং হিল থেকে কি চাকমা, ভুটান এবং ত্রিপুরী কমিউনিটির লোক এখানে আইতেছে। এই যে প্রদ্যুৎ বাবুর যে বাংলাদেশি খেদাও, এটা কি বক্তব্য? এটা যদি কেউ ভাবেন যে বুধ বাঙালিদের খেদানোর লিগে করতে রং, কারণ ওই রায়মাভেলির থেকে রবীন্দ্রনাথ দেববর্মা জিতত, ওই ছামনুর থেকে শ্যামাচরণ ত্রিপুরা জিতত। যখন একটা সম্প্রদায়, যে সম্প্রদায়ের নামটা কইলাম, তো অটোমেটিক সারা ত্রিপুরা রাজ্যে 4-5টা সিটের মধ্যে একটা ট্রাইব, পার্টিকুলার একটা ট্রাইব মেজরিটি হয়ে যায় ঢোকা, দে উইল বি ইন এ কমান্ডিং পজিশন। কাজে তার যে স্লোগান, এটা বহু চিন্তা কইরা এখন এই স্লোগানটা চলছে। মূল সমস্যা, মূল যে স্বপ্ন দেখাইছে, সেই জায়গা থেকে দূরে সরে পড়ছে। কাজে আপনাদের কাছে আমার অনুরোধ, এখন এই যে নাটকগুলো করতেছে জাস্ট ওই এটেনশনটা ডাইভার্ট করার লেগে। আমি এখানে আদিবাসী যুব বন্ধুদের কাছে অনুরোধ করব, আপনারা ফিরে গিয়ে যার যার পাড়ায়, যার যার বিধানসভা কেন্দ্রে এই যে একটা গুমরাহ পজিশনের মধ্যে রাখা দিচ্ছে, তাদেরকে বুঝায়া কংগ্রেস দলের মধ্যে আনেন। ইট ইজ দ্য অনলি কংগ্রেস পার্টি হুইচ ইজ ডেলিভার্ড গিভেন এডিসি আপনাদেরকে দিয়েছে। কংগ্রেস পার্টি বনাধিকার আইন, পাট্টা পুট্টা যাই পাইছেন কংগ্রেসের কারণ আইন হিসেবে বনাধিকার আইন কংগ্রেস করছে। কাজ এখন কি গ্রামে গঞ্জে কাজ নাই, এই মাঝে মধ্যে এনজিএন দেখার কাজ কেটা দিচ্ছে? কংগ্রেস দিচ্ছে। আয়ুষ্মান কার্ড, স্মার্ট কার্ড, এতদিন আয়ুষ্মান কার্ড কে দিচ্ছে? কংগ্রেস দিচ্ছে। এই যে 5 কেজি চাল বিনা পয়সায় খান, কিসের থেকে হইল এটা? খাদ্য সুরক্ষা আইন কে দিছে? কংগ্রেস দিচ্ছে। শিক্ষা, মিড ডে মিল কে? কংগ্রেস। গ্রামীণ এলাকার রাস্তা কে? কংগ্রেস। ভাতা প্রকল্প কে? কংগ্রেস। যাই পাইছেন একটা প্রকল্প, 7.5 বছর বিজেপি এই রাজ্যে, আর প্রায় 11.5 বছর বিজেপি কেন্দ্রে, একটা প্রকল্পর নাম আপনারা বানায় এখন আমি খুশি হম। রাইট, এটা প্রকল্প না, একটা প্রকল্প নাই যেটা বিজেপি করছে, নাম পাল্টাইছে। গ্রামীণ বিদ্যুতীকরণ কার নামে ছিল? কংগ্রেস। রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনা, নাম পাল্টায় কি করছে? দীনদয়াল উপাধ্যায়ের নাম করছে। ইন্দিরা আবাস যোজনা কংগ্রেসের নাম, কংগ্রেস করছিল, এখন কি করছে? নাম পাল্টেছে প্রধানমন্ত্রী গ্রামীণ, প্রধানমন্ত্রী আবাসন যোজনা। স্বচ্ছ ভারত ঝাড়ু হাতে ধরাই দিচ্ছে, আগেও ছিল, কি নাম ছিল? নির্মল ভারত, নাম পাল্টায় করছে ঝাড়ু হাতে দিয়ে ফটোশুট, স্বচ্ছ ভারত। নাম পাল্টান ছাড়া রাস্তাঘাট, ওই শীত করিমগঞ্জের নাম পাল্টাই দিব, রাস্তাঘাটের নাম পাল্টাই দিব, টাউন হলের নাম পাল্টাই দিব, ঐতিহ্য নষ্ট করব, কৃষ্টি সংস্কৃতি নষ্ট করব, নাম পাল্টাইব, বাস এর মধ্যে ছবি আর প্রচার যন্ত্রের মাধ্যমে
কি কয় বিকশিত ভারত। দেশের 1% লোকের কাছে, ওই আম্বানি আম্বানির মতো লোকের কাছে দেশের 40% জিডিপি, তারপরে কয় বিকশিত ভারত। দেশের 80 কোটি মানুষ এখনো বিনা পয়সায় খাওয়াইতে হয় রেশনের মাধ্যমে 5 কেজি চাল কিংবা গম, তারপরে কয় বিকশিত ভারত। দেশের এই মধ্যে এই কিছুদিনের মধ্যে 2 লক্ষ ভারতীয় তার পাসপোর্ট সারেন্ডার করে দিছে, তারপরও কয় বিকশিত ভারত। 3,500 বিলিয়নিয়ার, 3,500 বিলিয়নিয়ার দেশের বড় লোকরা ভারত ছাইরা তাদের পুঁজি বিদেশে বিনিয়োগ করতে চাইতেছে, তারপরে কয়